আজকের ম্যাচের আগে লিওনেল মেসিকে খোঁচা মেরে ইংল্যান্ডের একজন সাবেক ফুটবলার বলেছিলেন তারা লিওনেল মেসিকে ঘুম পাড়িয়ে রাখবেন। ইংল্যান্ড ম্যাচে মেসিকে খুঁজে পাওয়া যাবে না। মেসির কি পারফরমেন্স সেটা এই পরিসংখ্যান দেখলেই যে কারোরই বোঝার কথা। আর পরিসংখ্যান দেখার হয়তো বা খুব বেশি দরকারও নেই। লিওনেল মেসি যা করেছেন, আর্জেন্টিনা ওই একটা গোল খাওয়ার পরে 60 মিনিটের পর থেকে একেবারে ম্যাচের শেষ পর্যন্ত লিওনেল মেসি যেভাবে পারফর্ম করেছেন সেটা আসলে আলাদা করে পরিসংখ্যান দিয়ে, গণিত দিয়ে, সংখ্যা দিয়ে কি বোঝানো আসলে দরকার আছে কিনা। সেমিফাইনালের মতো এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচে, এত প্রেশারের একটা ম্যাচে, এবং যখন আর্জেন্টিনা গোল কনসিড করেছে তখন লিওনেল মেসি নিজের পজিশন কতবার চেঞ্জ করেছেন, কখনো ফলস নাইন, কখনো উইং, বারবার তিনি চেঞ্জ করেছেন, জায়গা বানিয়েছেন। একটা সময় বারবার যখন সেট পিস থেকে আর্জেন্টিনা চেষ্টা করে যাচ্ছিল তখন আসলে ধরেই নিয়েছিল ইংল্যান্ড যে আর্জেন্টিনা ওই ক্রস থেকেই বারবার চেষ্টা করবে। এইভাবে খুব পরিকল্পিত উপায়ে আর্জেন্টিনা মাথা ঠান্ডা রেখে ঠিক ওই ফাঁকা জায়গা বের করার চেষ্টা করেছে যেখান থেকে শুট করা পসিবল। এই বিশ্বকাপের আসলে প্রথম থেকেই একটা আলোচনা ছিল যে ক্লাব ফুটবলে আর্জেন্টাইন ফুটবলাররা যেভাবে লং রেঞ্জ শট করে অভ্যস্ত, আপনি এনজো ফার্নান্দেসের কথা বলতে পারেন, বিশেষ করে মলিনার কথাও বলা হচ্ছিল, তাদের আসলে ওই শটগুলো হয়তো দেখা যাবে। গত ম্যাচেও আমরা দেখেছি আলভারেজ ঠিক ডি বক্সের বাইরে থেকে শট দিয়ে আর্জেন্টিনাকে জিতিয়েছেন। আজকের ম্যাচেও তাই হয়েছে, যেটি বললাম, ওই পরিকল্পিতভাবে আর্জেন্টিনা ওই স্পেসটা তৈরি করেছে বারবার সেট পিস থেকে ক্রস করে করে। যখন ইংল্যান্ড বুঝে গেছে যে ঠিক আছে আর্জেন্টিনা শুধুমাত্র ক্রসে হেডের মাধ্যমে গোল শোধ করার চেষ্টা করছে, ঠিক ওই সময়টাতে তারা এনজো ফার্নান্দেসকে তারা আসলে ওই জায়গাটাতে তারা ব্লক করতে ভুলে গেছে এবং ওই শুটিং স্পেস তিনি পেয়ে গেছেন এবং একটানা পরপর দুইটা শট তিনি নিয়েছেন। প্রথম শটটা গোলকিপারের কল্যাণে ইংল্যান্ড বেঁচে গেছে, কিন্তু পরেরটাতে আসলে আর কিছুই করার ছিল না। তবে ওই গোলের আগেও আর্জেন্টিনা আসলে যেভাবে ইংল্যান্ডের উপরে চেপে বসেছিল সেটা আসলে আর্জেন্টাইন যে আক্রমণ কতটা স্ট্রং হতে পারে সেটা আসলে বোঝা গেছে। এবং এই জায়গাটাতে স্কালোনির আসলে যে গেম বল সেটাও খুব স্পষ্ট ছিল এবং ইংল্যান্ড কোচ টাসেলের যে আসলে এই জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে ট্যাকটিক্যালি তিনি স্কালোনির সঙ্গে একেবারেই পেরে ওঠেননি। ইংল্যান্ড গোল দিয়েই কেমন একটা লো ব্লকে চলে গেছে এবং আর্জেন্টিনা কিন্তু মনে হচ্ছিল সেটাই চেয়েছিল, কারণ তারা আর আর্জেন্টিনার উপর প্রেস করছিল না। আর্জেন্টিনা খুব সময় নিয়ে 1-to-1 খেলে বারবার ভেতরে ঢোকার চেষ্টা করেছে, সেট পিস থেকে গোল করার চেষ্টা করেছে এবং একের পর এক আক্রমণের একটা পর্যায়ে মনেই হচ্ছিল যে আর্জেন্টিনা যে কোনো সময় গোলটা দিয়ে দেবে এবং সেটাই আর্জেন্টিনা করেছে। এবং লিওনেল মেসি ওই জায়গাটাতে 9 মিনিট যখন এক্সট্রা টাইম দেওয়া হয় তখন আসলে সবারই কাছেই মনে হচ্ছিল যে আর্জেন্টিনা এখন হয়তোবা এই ম্যাচটাকে অতিরিক্ত সময়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই জায়গাটাতে আসলে আর্জেন্টিনা হয়তোবা আরেকটু ডিফেন্সিভ হবে, কিন্তু লিওনেল মেসি আসলে ওই যে ফ্লোটা আর্জেন্টিনা ধরে রেখেছিল প্রায় 62 থেকে 65 মিনিটের পর থেকেই, সেই ফ্লোটা আসলে লিওনেল মেসি আর নষ্ট করতে দেননি এবং লিওনেল মেসি ওই জায়গাটাতে যে স্পেস তিনি বারবার উইং থেকে ক্রিয়েট করছিলেন সেই স্পেসটা ধরেই তিনি আসলে ক্রসটা করেন এবং একেবারে পারফেক্ট ক্রস, পারফেক্ট প্লেয়ারটাই সেখানে ছিল লাউতারো মার্টিনেজ। ওই পজিশন থেকে, ওই জায়গা থেকে অসংখ্য গোল করার অভিজ্ঞতা তার আছে এবং গত ম্যাচ থেকে আমরা দেখেছি যে লাউতারো মার্টিনেজ তিনি এই পরবর্তীতে নেমে অর্থাৎ শেষের দিকে নেমে এই 20 মিনিটে তিনি কতটা ঝলকানো পারফরমেন্স করতে পারেন। এবং একই সাথে আর্জেন্টাইন দলকে আজকে আসলে ম্যাচ শুরুর আগে থেকে যখন আসলে তারা জাতীয় সঙ্গীত গাচ্ছিলেন সেই সময় তারা এত উচ্চ স্বরে গাইছিলেন, মানে তাদের যে আবেগ সেটা খুব প্রস্ফুটিত হয়ে বের হয়ে আসছিল এবং ম্যাচের শুরুটা কোনো রকমই আর্জেন্টিনার ভালো খেলার মতো মনে হয়নি। অর্থাৎ মানে যারা ভক্ত সমর্থক, যারা টিভির পর্দায় খেলা দেখতে বসেছেন, একেবারেই মনে হচ্ছিল না যে আর্জেন্টিনার কন্ট্রোল একটু আছে। খুব হাই প্রেসিং খেলা হচ্ছিল, খুব ডার্টি খেলা চলছিল দুই দলেরই এবং আমরা প্রথম হাফ পরে দেখলাম যে দুই দলের মোট 19টার মতো ফাউল হয়েছে, যেটা আসলে মানে লিটারালি খেলাটাই নষ্ট করে ফেলছিল এমন মনে হচ্ছিল। সেই জায়গাটাতে দ্বিতীয় হাফে যে কিছুটা চেঞ্জ আসবে খেলা সেটাই প্রত্যাশিত ছিল। তবে ইংল্যান্ড যখন আসলে গোলটা করে ফেলে সেটা আসলে আর্জেন্টাইন ওই ডিফেন্সের একটু ওই 5-7 মিনিটের শেকি অবস্থা ছিল, সেইটার সুযোগ নিয়ে কিন্তু ইংল্যান্ড আসলে ওই জায়গাটাতে স্কোর করে বসে এবং সেই স্কোর করার পর ইংল্যান্ডের ওই গোলটা শোধ দেওয়ার জন্য
জন্য আর্জেন্টিনা যেভাবে মরিয়া হয়ে ওঠে এবং একেবারে আর্জেন্টিনা এই গত ম্যাচগুলোতে এই যে লো ব্লকে গোল করে অভ্যস্ত, ইংল্যান্ড কেন যেন সেই টোপটাই গেলে ফেলে এবং ইংল্যান্ড গোল ডিফেন্স করার জন্য তারা নিচে নেমে আসে এবং আর্জেন্টিনা আসলে ওই জায়গায় তাদের যে ওই কমফোর্ট জোন সেটা পেয়ে যায় এবং সেখান থেকেই তারা আসলে স্কোরটা করতে সক্ষম হয়। আসলে ম্যাচের এমন অনেক ট্যাকটিক্যাল আলোচনা করা যাবে, অনেক বিশ্লেষণ করা যাবে, অনেক দোষ খোঁজা যাবে, কিন্তু দিন শেষে আর্জেন্টিনা দল যে ইউনাইটেড, তারা যে একসাথে এই বিশ্বকাপটা জেতার জন্য, এই বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচ জেতার জন্য কতটা তৎপর সেটা আসলে আমরা দেখতেই পাচ্ছি ম্যাচের পর ম্যাচ। কাবু ভার্দে, তারপরে মিশর, এই ম্যাচ মানে আসলে আপনি কত ম্যাচে এভাবে জিতবেন এটি হয়তো বা শুধুমাত্র আপনি আর্জেন্টিনার ম্যাচেই দেখতে পারবেন। অর্থাৎ আপনার শেষ বলে কোনো কিছু নেই, আর্জেন্টিনার শেষ বলে কিছু নেই। একেবারে শেষ সময় পর্যন্ত তারা আসলে বলতে চায়, তারা বোঝাতে চায় আর্জেন্টাইনরা আসলে হাল ছাড়তে রাজি না। যে কোনো মুহূর্তেই তারা ম্যাচের পুরো মোমেন্টামটাই বদলে দিতে পারে এবং যে দলে লিওনেল মেসির মতো একজন আছেন, আসলে সেই দলকে রাইট অফ করার কোনো সুযোগ নেই। এবং খুব স্বাভাবিকভাবেই স্পেন আর্জেন্টিনা দুই দলের কিন্তু খেলার প্যাটার্নটাও অনেকটা সেম। সেই দুই দলের ফাইনালের মহারণ দেখার অপেক্ষায় সকলকে থাকতেই হচ্ছে।